এই শুনছো, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরির পক্ষ থেকে আমি উর্মি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, প্লিজ প্লিজ প্লিজ। ঢাকার এক অন্যতম অভিজাত ইউনিভার্সিটি, যেখানে ক্ষমতার জোর চলে। এই ইউনিভার্সিটি শুধু পড়াশোনার জন্যই বিখ্যাত নয়, এখানে রাজনৈতিক ক্ষমতা আর দাপটেরও একটা আলাদা ভূমিকা আছে। এখানে যারা সত্যিকারের ক্ষমতাবান তাদের চলাফেরা সাধারণ ছাত্রদের মতো নয়। রোশান রহমান এখানকার সবচেয়ে প্রভাবশালী স্টুডেন্টের একজন। একদম বেপরোয়া, কোনো কিছু তোয়াক্কা করে না। তার নাম শুনলেই মানুষ ভয় পায়, কারণ সে যা চায় তা করেই ছাড়ে। সে শুধু তার অ্যাটিটিউড এর জন্য বিখ্যাত নয়, তার পেছনে আছে আরও বড় নাম। তার বাবা সংসদ সদস্য এমপি রফিক রহমান। রফিক রহমান শুধুমাত্র রাজনীতিই করেন না, তিনি জানেন কিভাবে ভয় তৈরি করতে হয়। তার একটা ডায়লগ সবসময় শোনা যায়, ক্ষমতা মানেই ভয়, মানুষ ভয় পায় বলেই আমাদের কথা মানে। তিনি সংসদের একজন ক্ষমতাধর সদস্য, যার সাথে দেশের বড় বড় নেতা, ব্যবসায়ী, পুলিশ, প্রশাসন সবাই চলাফেরা করে। তবে তার একটাই দুর্বলতা, তার একমাত্র ছেলে রোশান। রোশানকে শাসন করতে চান কিন্তু পারেন না, কারণ ছেলেটা কোনো নিয়ম মানে না, কোনো বাঁধন মানে না। তোর কারণে আমি মুখ দেখাতে পারি না রোশন। রোশান ধীরে ধীরে একটা সিগারেট ধরিয়ে বলে, আপনার মুখ আমি পরিষ্কার করে দিতে পারি বাবা, বলুন তো কার উপরে আপনার রাগ? রফিক রহমান চোখ শুরু করে তাকালেন ছেলের দিকে, কিন্তু কিছু বললেন না। রোশান এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকেই রাজত্ব শুরু করেছে। সবাই জানে তার সামনে কথা বলার আগে দুইবার ভাবতে হয়। মেয়েরা তাকে নিয়ে ফিসফিস করে, পছন্দও করে কারণ সে হ্যান্ডসাম, কিন্তু ভয়ঙ্কর। ছেলেরা তাকে এড়িয়ে চলে কারণ একবার চোখে পড়ে গেলেই বিপদ। একদিন এক নতুন স্টুডেন্ট হঠাৎ তাকে বলে, একটা কথা মনে রাখবি, আমি গ্যাংস্টার নই, তারপরেও আমি রাশিয়ার মাফিয়াদেরকে ভয় পাই না। অমনি বাকি ছেলেদের পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। মাথায় হেলমেট, চোখে হালকা রাগের ঝিলিক। রোশান রহমান পুরো শহরে তার নাম ছড়িয়ে। পুলিশের কাছে সে একটা সমস্যা, ব্যবসায়ীদের কাছে রহস্য, আর মেয়েদের কাছে এক ধরনের নিষিদ্ধ আকর্ষণ। রাতের শহর তখনও আলো আঁধারির খেলা খেলছে। রোশান বাইক স্টার্ট দিয়ে রাস্তায় নেমেছে, একটা কাজ শেষ করতে হবে তাকে। কিন্তু একই সামনে একটা গাড়ি এসে তার পথ আটকালো। গাড়ির দরজা খুলে নেমে এলো এক সুদর্শন পুরুষ, জায়ান আরাফাত। ঠান্ডা চোখে তাকে বলল, যা তুই সবসময় মনে করিস তোর হাতে পুরো শহরের নিয়ন্ত্রণ, এবার খেলা আমিও খেলবো রোশান। রোশানের ঠোঁটের কোণে একরকম তাচ্ছিল্যের হাসি ফুটল। তখনই রোশান বলে উঠল, খেলা ছেলে মানুষই কাজ, এটা বাদ দে। আমার বিরুদ্ধে খেলতে গেলে পুরে মরবি। এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে মূল দ্বন্দ্ব তৈরি হয় অনেক আগে থেকেই। রোশান ভয়ডরহীন, বেপরোয়াভাবে দুনিয়াকে নিজের মতো করে চালাতে চায়। তার চোখে ভালোবাসা মানেই দুর্বলতা, কিন্তু কিছু একটা থাকে সবসময় ভাবায় তাকে। জায়ান আরাফাত ঠান্ডা মাথার, চতুর এবং স্ট্র্যাটেজিস ক্ষমতা, বুদ্ধি দিয়ে খেলতে ভালোবাসে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী করতে চায়। তার শত্রুদের একেবারে শেষ করে দেয় না, ধীরে ধীরে শেষ করে। আমি শুধু প্রতিযোগিতা পছন্দ করি না, আমি সেটা শেষ করতেও জানি। অবন্তিকা রহমান অবনী অসম্ভব সুন্দরী, যার চোখের দিকে তাকালে হারিয়ে যেতে ইচ্ছে হয়। প্রচণ্ড আত্মসম্মানবোধ, কারো সামনে মাথা নিচু করে না। মধ্যবিত্ত পরিবারের মেয়ে, বাবা সরকারি চাকরি করে, মা স্কুল টিচার, আর ছোট ভাই ক্লাস 4-এ পড়ে। ভার্সিটিতে ঢোকার সময় রাস্তা পার হচ্ছিল অবন্তিকা। হঠাৎই তার সামনে দিয়ে সাঁই করে চলে যায় একটি গাড়ি। ক্ষণিকের জন্য কোনো একটা বড় দুর্ঘটনা হতে বেঁচে যায়। আর তখনই তার সামনে ব্রেক কষে একটি কালো বাইক। ধোঁয়া উঠল চারপাশে, আর তারপরে ধীরে ধীরে মাথার হেলমেট খুলে এক লম্বা চওড়া কাঁধের ছেলে। তখনই সে বলে ওঠে, কি হলো, পথ আগলে দাঁড়ালে কেন? অবনী চোখ শুরু হয়ে গেল, কপালের চুলগুলো সরিয়ে বিরক্তি নিয়ে বলল, আপনার পথ আগলে দাঁড়ানোর কোনো শখ নেই আমার। তাছাড়া আপনার চোখ কি কপালে ছিল? এই মুহূর্তে যা হচ্ছিল সেটা চোখে পড়েনি আপনার? রোশানের মুখে একটা বাঁকা হাসি ফুটিয়ে বলল, ওয়াও, একদম ফায়ার। কিছুক্ষণ আগে তো উপরে চলে যেতেছিলে,
আর এখন এমন এমন কথা, যে দেখে শুনে রাস্তা পার হতে পারে না তার মুখে এরকম কথা। ভেরি ইন্টারেস্টিং। তোমার ধরন আমার ভালো লেগেছে, আর যেটা আমার ভালো লাগে সেটা আমি আদায় করি। আর তুমি তো বেশ ইন্টারেস্টিং। তারপর বিরক্তি নিয়ে বাইকটা পাশ কাটিয়ে চলে যেতে চাইলে তখনই রাস্তায় একটা সাদা মার্সিডিজ থেকে দরজা খুলে বেরিয়ে এলো জায়ান। সামনে এসে বলল। তুমি ঠিক আছে তো? তখনই বাইক থেকে রোশানের চোখ শুরু হয়ে গেল। জায়ানের দিকে তাকিয়ে সন্দেহ ভরা কণ্ঠে বলে উঠল, তুমি এখানে? তাহলে তো দেখছি খেলা জমবে। জায়ান ঠান্ডা গলায় বলল, এই শহর শুধু তোমার খেলার মাঠ না। রোশানের বাবা 3 বারের নির্বাচিত সদস্য, প্রভাবশালী, ক্ষমতাধর এবং খুবই অহংকারী। আর জায়ানের বাবা মোহিত চৌধুরী এক সময়কার এলাকার চেয়ারম্যান ছিল, সৎ, সম্মানিত, কিন্তু রাজনীতিতে রহমান আহমেদের কাছে হেরে গিয়ে ক্ষমতা হারান। এখন নিজের আত্মমর্যাদার জন্য লড়েন, কিন্তু ছেলে জায়ান নিজের প্রতিভা দিয়েই নিজেকে প্রমাণ করতে চায়। তাদের শত্রুতা 10 বছর আগে, এখন সেটা গিয়ে পৌঁছেছে তাদের ছেলেদের মাঝে। এলাকার উন্নয়ন বলতে মানুষ একটাই নাম জানে, আর সেটা হচ্ছে একরকম রাকিব হোসেন। আমি 3 বার এমপি হয়েছি, কিন্তু প্রতিবারই আমার কাছের মানুষের ভরসা রেখেছে। তখনই লোকজনরা করতালি দেয়। তখনই সাইড থেকে মোহিত চৌধুরী তার স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, লোকজন যখন নেতা হয় তখন নিজেকে মালিক ভাবা শুরু করে, আর তখন নিজের উন্নয়নের নামে নিজের গুণগান করতে শুরু করে। আপনি তো জানেন এরা কিভাবে ভোট কিনে নেয়, মানুষকে ভয় পাওয়ায়। মানুষ তাদেরকে ভয় পায়, সম্মান করে না। হুমায়রা বেগম, রওশনের মা, সে তার স্বামীর দিকে তাকিয়ে বলতে থাকে, তোমার ছেলে আজও ভার্সিটিতে ঝগড়া করেছে। কি ভাবছো তুমি ছেলেকে নিয়ে? তখনই রোশন রেগে গিয়ে বলে ওঠে, তুমি জানো না মা, জায়ান সব সময় নিজেকে হিরো ভাবে। সে ভালো মানুষের রোল মডেল হতে চায়। ওর এই নাকামি আমার একদম সহ্য হয় না। পাশ থেকে রোশনের ছোট বোন রশনি ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাই তো ভার্সিটির রোল মডেল, কে না চিনে ভাইকে? আর সে ঝগড়া কেন করবে? তাকে তো এমনি সবাই ভয় পায়। রহমান সাহেব ধীরে ধীরে সিগারেট জ্বালিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, এই জানোয়ারের বাপ একসময় আমার প্রতিদ্বন্দ্বী ছিল, এখন তার ছেলে আমার ছেলের প্রতি হচ্ছে। আমার ছেলে যা করার করবে। শোন রোশন, তুই শুধু এই ছেলেকে হারাবি, বুঝলি? এ কথা শুনে রোশনের মা হুমায়রা বেগম কিছুটা তাচ্ছিলের হাসি দিয়ে বলে ওঠে, যেমন বাপ তেমন তার ছেলে। একদিন ঠিকই বুঝবা তোমাদের এই বেপরোয়া চলাফেরা তোমাদের জন্য কাল হবে। আর মেয়েটা হয়েছে ওদেরই মতো। এ কথা বলেই সে ওখান থেকে চলে যায়। রহমান সাহেব একটা বাঁকা হাসি দেয় আর বলে, বোকা মেয়ে মানুষ ক্ষমতা মানে বোঝে না। নিজের ক্ষমতা ধরে রাখার জন্য অনেক সময় অনেক কিছুই করতে হয়। এদিকে জায়ানের বাসায় জায়ানের ছোট বোন সোহা জায়ানকে উদ্দেশ্য করে বলতে থাকে, ভাইয়া, তোমাকে এই রওশন একদমই সহ্য করতে পারে না। সে তোমার সব কাজকর্ম নিয়ে জ্বলে, সেটা তাকে দেখলেই বোঝা যায়। জায়ানের বাবা মোহিত চৌধুরী গম্ভীর গলায় বলেন, আমার ছেলে ঠিক তোমার মতোই হবে, সম্মানের সঙ্গে চলবে, কিন্তু কখনো দুর্বল হবে না। ক্ষমতা লোভীরা ক্ষমতা দিয়ে চাপ দিতে চায়, কিন্তু সত্যিকারের মানুষ তাদের চোখে চোখ রেখে কথা বলে। পাশ থেকে জায়ানের মা আফিফা বেগম বলে ওঠে, এই শত্রুতা তো তোমাদের সেই পূর্ব থেকেই শুরু হয়েছে। এখন আবার আমার ছেলেদের মধ্যেও সেই শত্রুতা। এটা আমি চাই না। জায়ান বাবা, তুমি চাইলেই কিন্তু এটা থামাতে পারো। না মা, আমি কিছু শুরু করিনি, শেষটাও করতে পারবো না। কিন্তু আমার সম্মান নিয়ে যদি কেউ কেড়ে নিতে চায়, তবে আমি তাকে ছেড়ে দেব না। রহমান সাহেব তার অফিস রুমে বসে আছে। তখনই তার সামনে কতগুলো ফাইল হাতে এক লোক প্রবেশ করে। তাকে কিছু বললেই ফট করে রহমান সাহেব বলে ওঠে, রাজনীতি শুধু কাজের না, ব্রেনের খেলা। আর সেই খেলা খেলতে হয় খুবই তীক্ষ্ণভাবে, যেমন করে বেশ অনেক বছর আগে আমি খেলেছিলাম। ফ্ল্যাশব্যাক 15 বছর আগের কথা। আমি জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, আমার কাজেই আমার পরিচয়। রহমান সাহেব তীক্ষ্ণ একটা হাসি দিয়ে বলতে থাকে, ওই
মোহিত চৌধুরী এবার হারতে হবে, কারণ রাজনীতি ভালো মানুষের কোনো জায়গা নেই। এটা ব্রেনের খেলা, এখানে যার যত ব্রেন বেশি তার ক্ষমতাও বেশি। আর তুমি তো সে খেলার হারবেই মোহিত। হঠাৎ একদিন ছোট একটা মিটিং চলছিল। মোহিত তখন চেয়ারম্যান ছিল, রহমান সাহেব তখন একজন সাধারণ প্রার্থী মাত্র। তখনই মোহিত বলে ওঠে, রহমান ভাই, প্রকল্পের বরাদ্দ এইভাবে ভাগাভাগি করলে গ্রামের আসল দরিদ্র মানুষ কিছুই পাবে না। রহমান সাহেব হালকা হেসে বলে, চেয়ারম্যান সাহেব, রাজনীতি করতে গেলে একটু ম্যানেজ করে চলতে হয়, সব কিছু আদর্শ দিয়ে চলে না। মোহিত সাহেব তখন কঠিন গলায় বলে, আমি রাজনীতি করি মানুষের চোখে চোখ রেখে, তাদের রক্ত ঘাম দিয়ে দয়া করে খুঁটি সাজানোর জায়গা ভেবে আমার গ্রামকে ব্যবহার করবেন না। রহমান সাহেব ঠান্ডা গলায় কিন্তু চোখে আগুন নিয়ে বলে ওঠে, আপনি হয়তো ভুলে গেছেন, সময় বদলায়, আমিও বদলে ফেলবো এই সময়টাকে। মোহিতদের সোজা সাপটা কথা। জনপ্রিয়তা রহমানকে ভেতরে ভেতরে পোড়াতে থাকে। রহমান সাহেব তার নিজের অফিসে তার দলের লোকজনদের নিয়ে বসে বলতে থাকে, মোহিত এখনো মানুষের কাছে সাদা কাপড়, কিন্তু আমরা প্রমাণ করতে পারি সে সৎ নেই। তখনই তার পাশে বসে থাকা এক লোক বলে ওঠে। তখনই রহমান সাহেব এসে উঠে দাঁড়ায় আর বলতে থাকে, এখানেই খেলা জমবে। আমি কেবল নেতা হতে চাই না, আমি ইতিহাস হতে চাই, আর ইতিহাস লেখা ক্ষমতাবানরা। তার কয়েকদিন পরেই একটা চমক ঘটে। একটা সভায় সবাই বসেছিল, সব লোকজন, মিডিয়ার লোকজন ছিল অনেক। তখনই উপস্থাপক বলতে থাকে। তখনই মোহিত সাহেব ক্ষুব্ধ গলায় বলে ওঠে, যে কাজ আমি করিনি তার দায় আমার কাঁধে তুলে দিলে আমি মাথা নিচু করব না। আমি নিজেই সরে দাঁড়াবো, কারণ আমার সম্মান আমার পদবীর চেয়েও বড়। রহমান সাহেব পেছন থেকে ঠান্ডা একটা হাসি দিয়ে ফিসফিস করে বলে, খেলা তো এখন শুরু মোহিত ভাই। তারপর থেকেই শুরু হয় দুই পরিবারের দ্বন্দ্ব। বর্তমান, আমার বাবা এখন সিংহ, আর সিংহাসন এখন তার। আমি হলাম তার ভবিষ্যৎ। রহমান সাহেব তার ছেলেকে বলতে থাকে, তোর কাজ শুধু ওদের মাথা নিচু করানো আর কিছু না। তুই রোশন হোসেনের, তার সামনে কেউ মাথা তুলে দাঁড়াতে পারবে না। বাবার এই সমস্ত কথাই যেন রোশনের বেপরোয়া হওয়ার মূল কারণ। যেখানে একজন বাবা তার ছেলেকে সৎ পথে চলার পরামর্শ দিবে, শাসন করবে, সেখানে সে ছেলেকে ক্ষমতার অপব্যবহার করতে শেখায়। অপরদিকে জায়ানের বাবা মোহিত সাহেব ছেলেকে শিক্ষা দেয়। ক্ষমতার চেয়ারে বসা সহজ, কিন্তু তা ধরে রাখা কঠিন। রহমান একদিন ঠিকই পড়বে, তখন আর সে সোজা হয়ে উঠতে পারবে না, কিন্তু তুমি কখনো মাথা নিচু করবে না। আমি আমার বাবার অপমান ভুলিনি, ওদের মতো হব না আমি, কিন্তু ওদের চোখে চোখ রেখে লড়ব। এ দুই পরিবারের দ্বন্দ্ব শুধু রাজনীতি না, এটা সম্মানের লড়াই, সত্য বনাম প্রভাব, আর দুই প্রজন্মের অসমাপ্ত প্রতিশোধের অধ্যায়। রহমান বিশ্বাস করে ইতিহাসই জিতবে শক্তিতে, আর মুহিত জানে সময় হচ্ছে সত্যের বড় সাক্ষী। একটি ব্যস্ত দুপুর, ভার্সিটির গেটের কাছাকাছি বাইকে হেলান দিয়ে আধশোয়া অবস্থায় ছিল রোশান। চারপাশে তার চেলাপেলারা সব, কেউ দাঁড়িয়ে আছে তো কেউ বসে আছে। তখনই গেট দিয়ে প্রবেশ করে অবনী, মাথা উঁচু করে খুব সাহসীভাবে গেট দিয়ে প্রবেশ করে সে। হঠাৎ করেই একটি ছেলে বলে ওঠে, ওয়াও! রোশান ধীরে ধীরে তার মুখের উপর থেকে হাতটা সরিয়ে সেই দিকে তাকায়। তখনই সে দেখে সেই দিনের সেই মেয়েটি। রোশান একটু তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিতেই তানভীর বলে ওঠে, নতুন এসেছে মেয়েটি, খুবই সাহসী, নাম অবন্তিকা রহমান, অবনী। সাইড থেকে অন্য একটি ছেলে কিছু বলতে যাবে, তখনই ধীরে ধীরে রোশান বলে ওঠে, তো ও কি আগুন না ঝড়? পাশ থেকে তানভীর বলে ওঠে, ভাই, মেয়েটাকে যতটুকুই দেখেছি প্রথম থেকেই মনে হয়েছে আগুন এবং ঝড় দুটোই একসাথে। তখনই রোশান সোজা হয়ে বাইকের উপর বসে বলে, আর ওয়াও, আই লাইক ইট। ভাই, আপনি তো মেয়েদের পছন্দ করেন না, আর এইসব প্রেম ভালোবাসাতেও বিশ্বাস করেন না। রোশান একটা মুচকি হাসি দিয়ে তানভীর দিকে তাকিয়ে বলে, কখনো কখনো সময় পাল্টায়,
কখনো কারোর চোখে ছাইনি পুরো মানুষটাকে বদলে দেয়। আর প্রেম ভালোবাসার কথা বলছি, সেটা আছে কিনা জানি না, তবে আমি আমার পছন্দকে নিজের করে নিতে জানি। এইদিকে অবনীর সাথে হঠাৎ অনেকদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা। অবনী যখন তার বান্ধবীকে সাথে নিয়ে বই কেনার জন্য একটি দোকানে যায়, তখনই শুরু হয় তুমুল বৃষ্টি। এতে করে তার বান্ধবী তাড়াহুড়ো করে চলে যায়। অবনী কি করবে বুঝে না পেয়ে এদিক সেদিক তাকাতে থাকে। তখনই দেখতে পায় পাশেই একটি ক্যাফে। সাথে সাথেই দৌড়ে গিয়ে ঢুকে তার মধ্যে। কিন্তু সেই রেস্টুরেন্টে আগে থেকে বসেছিল একজন সুদর্শন যুবক। তার হাতে ছিল পুরনো একটি কবিতার বই। তার চোখ শান্ত। হঠাৎ সে একটা আওয়াজ শুনতে পায়। এক্সকিউজ মি, এই চেয়ারটা কি ফাঁকা? যুবকটি তখন তাকিয়ে দেখে এক মায়াবিনী। চুলগুলো ভেজা, চোখের পাপড়িগুলো ভেজা, টলমল করছিল। চোখের মধ্যে ছিল অসম্ভব মায়া। গলায় ঝুলছে একটা আইডি কার্ড, কিন্তু সেটা উল্টানো। চঞ্চলতা আর আত্মবিশ্বাস মিশে থাকা মুখখানি। তখনই যুবকটি মুচকি হেসে বলে ওঠে, হ্যাঁ অবশ্যই, আপনি বুঝতে পারেন। তখনই মেয়েটি বসে পড়ে। নিজের কাপে এক চুমুক দিয়ে ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। মেয়েটি হালকা ঠোঁট বাঁকিয়ে বলে, কি দেখছেন? আমি কি কোনো সিনেমার সিন নাকি? জায়ান একটু হেসে বলে, না, সিনেমার সিন না, তবে একটা গল্পের শুরু মনে হচ্ছে। মেয়েটি হালকা ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, আর এই গল্পে আমি নায়িকা হতে চাই না, আমি প্লট টুইস্ট। জায়ান এক মুহূর্তের জন্য থেমে যায়। তারপর মুগ্ধ হয়ে বলে, তুমি আসলে একটা বৃষ্টির মতো, আগাম না জানিয়ে চলে এসেছো, কিন্তু মনে ছাপ রেখে যাচ্ছ। মেয়েটি হালকা একটা হাসি দিয়ে বলে ওঠে, এই ডায়লগটি আগে কাউকে বলেছেন নাকি? খুব প্র্যাকটিক্যাল শোনালো। জায়ান হেসে দিল। না, তোমার জন্য এই প্রথম বললাম। বিশ্বাস না হলে বসো, আমি আবার বলছি। মেয়েটি হেসে উঠে দাঁড়ায়। তার হাতে একটা বই, সম্ভবত জায়ানের প্রিয় কবিতার বই। তখন বৃষ্টি থেমে গেছে। মেয়েটি উঠে চলে যেতে নিলেই জায়ান একটু হালকা জোরেই বলে ওঠে, তোমার নামটা জানা হলো না তো? মেয়েটি ঘাড় ঘুরিয়ে থেমে দাঁড়ায় আর বলে, নাম নিঃশব্দ আগুন, যা আগুনের মতোই কিন্তু নিঃশব্দে পোড়ায়। গরমের দুপুর, ইউনিভার্সিটি লনে সবাই যার যার মতো ব্যস্ত। কফি শপের সামনে কয়েকজন মেয়ে গল্প করছে। রোশান তার দুনিয়ায় মগ্ন। পকেটে হাত ঢুকিয়ে সিগারেট ধরানোর জন্য লাইটারটা বের করছিল। হঠাৎ এক মুহূর্তের জন্য তার আঙুল থেমে গেল। হাওয়ায় উঠতে থাকা চুল, পরিপাটি কিন্তু খুব সাধারণ পোশাক, চোখগুলোতে গভীর আত্মবিশ্বাস। কাউকে পাত্তা না দেয়া সেই সুন্দরী রমণী। রোশান তার ঠোঁটে থাকা সিগারেটটা খুলে ফেলল। তার অভ্যেস হলো সে যা চায় তা পেয়ে যায়। কিন্তু এই মেয়েটাকে দেখে মনে হলো এই মেয়েটা কাউকে কিছু সহজে দেয় না। তখনই একটা ছেলে অবনীর দিকে এগিয়ে গেল। হাই, তুমি নতুন? আমি সামির, তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। অবনী ধীরে ধীরে চোখ তুলল। একবার ছেলেটাকে দেখল, তারপর ধীর কণ্ঠে বলল, আমি কিন্তু একটা সাইনবোর্ড নিয়ে ঘুরি না যে সেখানে লেখা আছে বন্ধুত্বের আবেদন গ্রহণ করা হয়। 4-5 মুহূর্তেই চুপসে গেল ছেলেটা। ভেগাচাগা খেয়ে গেল। তারপর দূরে সরে পড়ল। দূর থেকে রোশন এটা দেখে দাঁড়িয়ে হাসল। বাঁকা ঠোঁটে বলল, ইন্টেলিজেন্ট। তার পকেট থেকে সিগারেটটা বের করে মুখে দিতে দিতে বলল, খেলা জমবে দারুণ। পরদিন ক্লাস শেষে অবনী যখন ক্যাম্পাসে পার্কিং লটে হাঁটছিল, হঠাৎ একটা কালো BMW গাড়ি সামনে এসে দাঁড়ালো। রোশান ঠোঁটে এক কোণে দুষ্ট হাসি, চোখে এক ধরনের দম্ভ, আর সিগারেট হাতে নিয়ে হালকা ধোঁয়া উড়িয়ে অবনীর কাছাকাছি যেয়ে দাঁড়ায় আর বলে, তোমার তো সাইনবোর্ড নেই, তাই না? আমি ভাবছিলাম তোমার জন্য একটা বানিয়ে দিলে কেমন হয়। অবনী একটু ভুরু কুঁচকে তাকালো, তারপর বলল, কি বলতে চাচ্ছেন আপনি? রোশান হালকাভাবে গাড়ির দরজায় হাত রেখে বলল, যেখানে লেখা থাকবে আমি শুধু রোশন রেহমানের সাথে কথা বলি। অবনী 1 সেকেন্ড চুপ করে থেকে বলল, হাস্যকর কথাবার্তা। তারপর পাশ কাটিয়ে চলে গেল। রোশন গাড়ির স্টিয়ারিং এ হাত রেখে হেসে বলল, বাহ, খেলা জমে গেছে। তাহলে অবিনী রহমান এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার বাবা আজিজুর রহমান একজন সরকারি কর্মকর্তা, যিনি তার সফলতার জন্য পরিচিত। মা সালমা রহমান একজন স্কুল শিক্ষিকা। একটা ছোট ভাই রিফাত, যে এবার
চতুর্থ শ্রেণীতে পড়ে, অনেক দুষ্ট ও চঞ্চল, কিন্তু বোনকে অসম্ভব ভালোবাসে। এই পরিবারে ভালোবাসাও আছে, আবার কড়াকড়িও আছে। অবনী ছোটবেলা থেকেই শিখেছে সম্মান নিজেদের অর্জন করতে হয়। অবনীর বাবা সবসময় বলেন, অবনী, তুমি আমার মেয়ে, অন্যায় মেনে নেওয়া তোমার স্বভাব হতে পারে না। তোমার গন্তব্য শুধু সুন্দর ভবিষ্যৎ, কোনো ছেলে মেয়ের অপ্রয়োজনীয় গল্পে হওয়া নয়। তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি কারণ আমি জানি তুমি সেটার মর্যাদা রাখতে পারবে। বাবা, আমি সব সময় তোমার কথা মেনে চলার চেষ্টা করব। সালমা রহমান শান্ত স্বভাবের কিন্তু অভিজ্ঞ, চোখ দিয়েই সব বোঝেন। মেয়ে সব কিছু বোঝেন, কিন্তু সরাসরি বলার বদলে ইঙ্গিতে বুঝিয়ে দেন তিনি। সবসময় মেয়েকে বলেন, অবনী সুন্দর হওয়াটাই আশীর্বাদ, কিন্তু এটা যেন অভিশাপ না হয়ে যায়। এই সমাজের মেয়েদের পরীক্ষা নিতে ভালোবাসে, কিন্তু মনে রেখো, তবে পরীক্ষার প্রশ্নপত্র হতে যাবে না। কখনো মেয়েরা যেমন শক্তিশালী হতে পারে, তেমনি কমলতাও তাদের শক্তি, দুটোতেই পারদর্শী হতে হবে তোমাকে। অবনী লাইব্রেরির সামনে দাঁড়িয়েছিল, বই নিয়ে ব্যস্ত, কারোর দিকে খেয়ালই নেই তার। ঠিক তখনই দূর থেকে রোশান তাকিয়েছিল আর মনে মনে বলছিল, এত অহংকার আমার মেয়ে, দেখা যাক মুখ খুলতে বাধ্য করে যায় নাকি। সে সোজা অবনীর সামনে গিয়ে দাঁড়ায়। একটা প্রশ্ন করতে চাই। অবনী ধীরে ধীরে চোখ তুলে তাকায়। প্রশ্ন করার জন্য পারমিশন লাগে না। রোশান মুচকি হাসল। কেন লাগে না? তুমি তো দুনিয়ার সব কিছুর মার্কিনের মতন হাঁটো। অবনী চোখ সরিয়ে বলল, ফালতু কথা শোনার সময় নেই। রোশান এক ধাপ এগিয়ে বলল। অবনী তাকিয়েই থাকলো, কিন্তু কিছু বলল না। কিছু একটা ভেবে হাসলো আর মনে মনে বলতে থাকলো, বাহ, খেলোয়াড়টা দারুণ। সকালবেলা ক্যাম্পাসের মূল গেট দিয়ে ঢুকতে দেখা যায় একজন ছেলেকে। হ্যান্ডসাম, স্টাইলিস্ট, চোখে তার ভয়ঙ্কর আত্মবিশ্বাস। সে আর কেউ নাই, রোশানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। ক্যাম্পাসের সিনিয়রদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। কেউ কেউ বলল, এই তো সেই জায়ান ফারুক, সে নাকি রোশানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। ঠিক তখনই লাইব্রেরির সামনে অবনী দাঁড়িয়েছিল। কিছু বুঝে ওঠার আগেই জায়ান তার দিকে এগিয়ে এলো আর বলতে লাগলো, নিঃশব্দ আগুন, সত্যিই তুমি এখানে? অবনী ঠান্ডা দৃষ্টিতে তাকালো ওর দিকে আর বলল, আপনাকে চিনতে পারলাম না তো। জায়ান চুপচাপ করে দাঁড়িয়ে থাকে। তার চোখে বিস্ময়, একরাশ পুরনো স্মৃতি আর একটা অলিখিত শুরু। আপনি কি প্রতিদিন এইভাবে বাজে বাজে লাইন বলেন নাকি সবাইকে? জায়ান হেসে ফেলে বলে, আরে না, সেরকম কিছুই নয়। আসলে তুমি দেখছি আমার টাইপেরই। অবনী ভ্রু কুঁচকে তাকায়। ঠিক তখনই একটা গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ শোনা গেল। রোশান দাঁড়িয়েছিল একটু দূরে, হাত মুঠো করা, চোখে আগুন। তার চোখ সরাসরি তাকিয়েছিল জায়ানের দিকে। সে ধীরে এগিয়ে আসে সামনে, ঠান্ডা গলায় বলে, তোমার মতন সাধারণ মানুষকে আমি পাত্তাও দিই না, কিন্তু যেদিন থেকে তোমার নজর আমার জিনিসের উপরে পড়বে, সেদিন থেকে কেবল একটা কথাই মনে হবে, তোমাকে শেষ করা দরকার। অবনী অবাক হয়ে তাকায় রোশানের দিকে। জায়ান মুচকি হেসে বলে, তুমি তো আমার শত্রু ছিলে, কিন্তু আমি তো এখন তোমাকে ভালোবাসি। কি করব বলো? ঠান্ডা গলায়। তুমি ভালোবাসতে পারো, কিন্তু তোমার হাড়গোড় ঠিক রাখতে পারবে তো? অবনী বিরক্ত হয়ে বলে, আপনারা দুজন কি করছেন? আপনাদের ফালতু কথা শোনার মতো সময় আমার কাছে নেই, আর আমি কোনো খেলনা নই। রোশান তখনই অবনীর দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি খেলনা নয়, কিন্তু কেউ যদি তোমাকে নিয়ে খেলার কথা ভাবে, তার খেলা আমি শেষ করে দিব। বাহ, তোদের এই ঝগড়া তো বেশ মজার হবে। তারপর সে মুচকি হেসে অবনীর দিকে তাকিয়ে বলে, সাবধানে থেকো, তুমি একজন বড় বাঘের খাঁচায় পড়ে গেছো। আর সে জানে না কিভাবে ভালোবাসতে হয়, শুধু জানে নিজের বলে দাবি করতে। রোশান ধীরে ধীরে কাছে এসে জায়ানকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমার ধৈর্যের মেজাজের একটা সীমা আছে, যেটা তুমি পার করলে পরিণীত কতটা ভয়ানক হতে পারে সেটা নিজেই টের পাবে। রোশান রহমানের ছোট বোন রশনি চটপটে, দাম্ভিক এবং অহংকারী একটা মেয়ে, কিন্তু সে জায়ানকে খুবই পছন্দ করে। তাদের মধ্যে এত শত্রুতা, সেটা যেন তার এই ভালো লাগার কাছে তুচ্ছ।
রশনি চট করে এসে জায়ানের সামনে দাঁড়ায় এবং জায়ানকে উদ্দেশ্য করে বলে, আপনার মুখ ভার থাকে কেন? আপনি কি কোনো প্রেমে ধোকা খাইছেন নাকি? জায়ান ঠান্ডা চোখে তাকিয়ে বলে, তুমি রোশনি মানে রসানের বোন, ঠিক তো? আরও একটা রহমান ব্র্যান্ডের অহংকার। আর আপনি সে আহমেদের সিগনেচার। আমার কথা সহ্য হয় না, তাই না? আমি না চাইলেই কারো চোখে পড়ি না, কিন্তু আমি যদি চাই তাহলে কারো চোখ সরানো যাবে না, মনে রাখবেন। জায়ান ডেভিল একটা হাসি দিয়ে বলে, তুমি ঠিক বলেছ, আমি তোমাকে সহ্য করি না, আর চাইও না সহ্য করতে। আর এটাও চাই না যে তুমি আমার সামনে আসো। তুমিও তোমার ভাইয়ার মতো অহংকারে অন্ধ। রশনি কিছুটা দূরে সরে বাঁকা চোখে জায়ানের দিকে তাকিয়ে বলে, তোমার রাগটাই তো আমার এত ভালো লাগে। একদিন দেখবা আমার এই অহংকারই তোমাকে আমার কাছে আনবে। ভার্সিটিতে অবনীর একমাত্র বান্ধবী দিশা। হঠাৎই তারা শহরের বাইরে একটা সেমিনারে যাওয়ার জন্য রওনা হয়। তখনই যাওয়ার পথে অবনী আর দিশা একা পেয়ে হঠাৎ কিছু বাজে ছেলে তাদের ঘিরে ধরে। অবনী রেগে ছেলেগুলোর দিকে তাকিয়ে বলতে থাকে, তোমরা ভুল জায়গায় এন্ট্রি নিয়েছো। আমরা তোমাদের ভয় পাই না, সরে যাও। চটপট ছেলেগুলোর একজন বলে, ভয় পাইলে ভালো হতো বেবি, ইউ আর গুড লুকিং। পুরায় আগুন, ছোঁয়া দিলেই পুড়ে যাব। কোথায় পালিয়ে যাচ্ছ? ভয় পেয়ে যখন কারো গা শিউরে ওঠে তখনই বেশ মজা। আর তুমি তো দেখছি বেশ সাহসী। এই সমস্ত কথা বলে ছেলেগুলো দিশা আর অবনীকে উত্তপ্ত করতে শুরু করে। হঠাৎ ঠিক সেই মুহূর্তেই দুই দিক থেকে দুটি বাইক এসে দাঁড়ায়। হেলমেট খুলে বের হয় রোশান আর জায়ান। ঠিক এই সময় একই মুহূর্তে দুইজনের এন্ট্রি একসাথে। রোশান ঠান্ডা গলায় ছেলেগুলোর দিকে তাকিয়ে বলে, ও তোমাদের কাছে মেয়ে দুটোকে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। এই ইন্টারেস্টিং মেয়েগুলোকে আঙ্গুল স্পর্শ করার জন্য বাড়িয়ে দেখো, একটা আঙ্গুল অস্ত থাকবে কিনা। জায়ান চোখ গরম করে তাকায় ছেলেগুলোর দিকে আর বলে, এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে সর, আর নয়তো তোরা তোদের নিজেদেরও ছবিটাও খুঁজে পাবি না। ছেলেগুলো ভয় পেয়ে ছুটে পালায়। অবনী তখন একটু হাঁপাতে হাঁপাতে দম আটকে বলে, আমি ঠিক আছি, আমি ঠিকই পারতাম নিজেকে বাঁচিয়ে নিতে এবং ওদের সামাল দিতে। আপনারা এখানে কেন? জায়ান আগে ঠোঁট চেপে ধরে রোশানকে উদ্দেশ্য করে বলে, ওদের জায়গা দাও, সরে দাঁড়াও। তোমার কথা বলার ভঙ্গিটাও শেখা দরকার। পেছনের দিকে তাকিয়ে রোশান বলে ওঠে, আমার ভঙ্গি যদি আগুনের কাছে নিরাপদ মনে হচ্ছে তাহলে সেটাই করা উচিত না? অবনী দুজনের দিকে এক নজর তাকিয়ে স্থির গলায় বলে, আপনাদের দুজনকেই থ্যাঙ্কস, কিন্তু আমি দুজনের কারো হেল্প চাই না, চলে যান। তখন রাগ চেপে ধীরে গলায় জায়ান বলে, তুমি কিছু জানো? তুমি বোঝো এই শহরের অবস্থা? আর এই শহরের কে ভালো কে মন্দ সেটাও বোঝার মতো সময় তোমার এখনো হয়নি। এই শহরে কে তোমার পাশে থাকবে আর কে শুধুমাত্র নামের জন্য কাছে আসবে সেটা বোঝার মতো বয়স এখনো তোমার হয়নি। রোশান অবনীর দিকে তাকিয়ে মৃদু হাসে, অবনী রহমান, আমি চাই তুমি বুঝো কি কে তোমার পাশে আছে, কে তোমার ক্ষতি চায়, আর কে তোমার ভালো চায়। গুড বাই। বলেই রোশান সেখান থেকে চলে যায়। অবনী ঘাড় ফিরিয়ে এক ঝলক তাকায় রোশানের দিকে, তারপর চোখ ফিরিয়ে আনে। এটা দেখে জায়ান মনে মনে বলে, তোমাকে সেদিন সেই রেস্টুরেন্টে দেখেছিলাম, বৃষ্টি ভেজা সেই মায়াবিনী মুখে। সেই দিন থেকেই তুমি আছো আমার হৃদয়ে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তোমার তাকানোতে আমি নেই তোমার দৃষ্টির শেষ প্রান্তে। তবে কি তোমার মনে অন্য কারোর বসবাস? রশনি এমপি কন্যা হওয়ায় ভার্সিটিতে প্রচুর দাপট দেখায়, কিন্তু একজন যে নাকি তার এই দাপটের ধার ধারে না। হঠাৎই ক্যান্টিনের করিডোরে রশনির সাথে দেখা হয় জায়ানের। রশনি কিছুটা এগিয়ে এসে জায়ানের উদ্দেশ্যে বলে, আমি আপনাকে কিছু বলার জন্য খুঁজছিলাম। আচ্ছা, আপনি সবসময় আমার থেকে এরকম সরে যান কেন বলেন তো? জায়ান মাথা উঁচু করে চোখে হালকা বিরক্তি নিয়ে বলে, কেন তুমি আমাকে খুঁজছিলে? আমার সাথে তো তোমার কোনো প্রয়োজন নেই। রশনি হাসতে হাসতে জায়ানের দিকে তাকিয়ে বলতে থাকে, আমি কি প্রয়োজন ছাড়া আপনাকে খুঁজছি? ঠান্ডা গলায়। কেন খুঁজছো? আমাকে সম্মান করার জন্য না কৌতুক করার জন্য? রশনি কিছুটা বিরক্তি নিয়ে বলে, এত
ভারী কথা বলেন কেন? আপনি একটু হালকা করে বলতে পারেন না? জায়ান চোখে রাগ চেপে রেখে বলে, তোমার মতো যারা ক্ষমতা দেখিয়ে হাসি দেয় তারা অন্যের দুঃখ দেখে মজা পায়, আর আমি সেই ক্লাসে পড়ি না, সো আমার থেকে দূরে থাকো। রশনি তখন বড় বড় চোখ করে বলে ওঠে, আপনি না একদম বিরক্তিকর। আর ওই মুখ যতই গম্ভীর হয় ততই দেখলে খারাপ লাগা কমে যায়। জায়ান রশনির দিকে তাকিয়ে বিরক্ত নিয়ে বলে ওঠে, ডিসকাস্টিং ফাজিল মেয়ে একটা। এ কথা বলেই সে সেখান থেকে চলে যায়। অবনী লাইব্রেরিতে একটা চেয়ারে বসেছিল চুপচাপ। হঠাৎ পাশের টেবিলে এসে বসে জায়ান। সে এক দৃষ্টিতে অবনীর দিকে তাকিয়ে আছে। হঠাৎ অবনীর চোখ যায় দূরে বসে থাকা জায়ানের দিকে। জায়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অবনী ধীরে ধীরে জায়ানের সামনে এসে একটা চেয়ারে বসে এবং বলে,